সালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরুর দ্বিতীয় দিনেও লঞ্চ, বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় এবং সড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। দুপুরে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকায় লঞ্চ চলাচল 1 ঘন্টার মতো বন্ধ থাকে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সড়কে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। ঈদের বাকি আর একদিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। দুপুরে বৈরী আবহাওয়ায় 1 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে। ফ্যামিলি, মা বাবা, বাচ্চা, স্ত্রীর সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য সংখ্যায় ঝড় তুফান মাথায় নিয়ে যাচ্ছি। 4টার সময় লঞ্চের কেবিন করা ছিল, লঞ্চ ফেল করছি। এখন হচ্ছে কি করি, দেখি কি করা যায়। যাত্রীদের ভোগান্তি এড়ানো সহ বেশি ভাড়া আদায়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই। আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের তো ফ্রি কুলি সার্ভিস আছে, সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা দেখলাম যে তারা একটু রিজার্ভ, হয়তো নিজের ব্যাগটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকে, এরকম কিছু বিষয় দেখলাম। আমি বললাম যে একটা ফ্রি সার্ভিস নিয়ে যান আপনারা, তারপরেও দেখলাম যে কনফিডেন্স পাচ্ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখ যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। 4-5 দিনের জন্য যাওয়া হচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে ঈদ করব, এই জন্য। লেট দেখাচ্ছে শিডিউল, এখনো জানি না, ট্রেন তো পৌঁছায়নি, একতা এক্সপ্রেসে যাব। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়কে অনিয়ম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। শ্রীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 20 কিলোমিটার অংশে যানবাহন চলছে ধীর গতিতে। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ বাড়ছে। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নামে মহাসড়কে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও চাপ বেড়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন। ঈদকে কেন্দ্র করে নানা ধরনের ক্রাইম হয়, গরুর হাটে ক্রাইম হয়, রাস্তাঘাটে ক্রাইম হয়, চাঁদাবাজি হয়। তো সেই ক্ষেত্রে এই যে সজাগ দৃষ্টি রাখা, মানে আইন শৃঙ্খলার প্রতি, এবং সেই সমস্ত চাঁদাবাজদেরকে দমন করা এবং নানা যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত কারণেই মানুষের মনে স্বস্তি, শান্তি বিরাজ করছে। এবারে কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদের আগে জমজমাট কোরবানির পশুর হাট। বৃষ্টি মাথায় নিয়েই কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। ছোট মাঝারি গরুতে ক্রেতার ঝোঁক এবার বেশি। 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যেই এসব গরু কিনতে পারছে তারা। সে সময় দাম কিছুটা সহনীয় বলছে অনেকেই। নাজিবুর রহমানের রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর নগরীতে 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টির দেখা।
এর মধ্যে চলছে পশু কেনাবেচা। ছোট গরুর বিক্রি ভালো, 70 থেকে 1 লাখ পর্যন্ত দামে কিনতে পারছেন ক্রেতারা। এর মধ্যে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন কিছুটা বেশি। মাঝারি গরুর চাহিদাও বেশ, বিক্রি বেড়েছে শেষ সময়ে। 1,20,000 থেকে 2 লাখের কাছাকাছি দামে গরু কিনতে পারছেন অনেকে। তবে বড় গরুর চাহিদা কম, তাই দামও কম হাঁকাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে, খুব বেশি একটা না, তবে তারপরে অনেকে হয়তো একটু ধরে রেখেছে আর একটু বেশি দামের আশায়। 20-22টা গরু আছে, গোড়া বাচ্চা বেচা হয়ে গেছে, আর আল্লাহ দিলে 1500টা আছে। যদি মিডিয়াম রেঞ্জে করেন তাহলে 1.5 লাখ এরকম গরু ভালো পাওয়া যায়, কারণ আমাদের বাজেট কম। 17টা বেচছি, আরে গোটা 6 আছে। আল্লাহর রহমতে খুব বাজার ভালোই, খারাপ না। এবছরের হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে গাবতলী হাট পরিদর্শন শেষে হাটে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং মানি রসিদ, টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশন লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পর কোরবানির পশুর দাম কিছুটা নিচের দিকে বলছেন ক্রেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বেচাকেনায় সরগরম হাটগুলো। হাটে দেশি গরুতে সয়লাভ। দিনাজপুর সদর সহ 13 উপজেলায় 68টি কোরবানির পশুর হাট জমে উঠেছে। বড় গরুর ক্রেতা কম থাকলেও ছোট গরুর চাহিদা বেশি। পছন্দমতো গরু কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা। একই চিত্র বিরামপুর পশুর হাটের। এদিকে মৌলভীবাজার জেলায় স্থায়ী পশুর হাটগুলো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। শরীয়তপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। হাটগুলোতে বিভিন্ন আকারের গরু উঠেছে। ভোলায় কোরবানি গরুর হাটে ভারতীয় গরু না থাকায় খুশি খামারিরা। এসব হাটবাজারে প্রশাসনের কোনো তদারকির ব্যবস্থা নজরে পড়েনি। ঢাকা উত্তর সিটিতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানী তেজগাঁও পশুর হাটে জামায়াতের বিশেষ সেবা বুথ উদ্বোধনকালে তিনি বলেন, কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এ সময় পশুর বর্জ্য অপসারণে সচেতনতামূলক বিশেষ ময়লার ব্যাগ বিতরণ করা হয়। সেলিম উদ্দিন জানিয়েছেন, রাজধানীর আফতাবনগর, গাবতলী সহ বিভিন্ন পশুর হাটে এ ধরনের সেবা বুথ চালু করা হয়েছে। নিম্নমানের জিও ব্যাগ, বালির বস্তা আর নামমাত্র সিমেন্টের মিশ্রণ দিয়ে চলছে বৃহত্তর রংপুরের 5 জেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। তবে এই প্রকল্পের নামে 210 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। জুন মাসে বরাদ্দের সময় শেষ, তাই দ্রুত কাজ শেষ দেখিয়ে ইতোমধ্যেই ঠিকাদাররা অর্থ তুলে নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় একে মইনুল হকের রিপোর্ট। রংপুরের তিস্তা ব্রিজ এলাকায় নদী পার রক্ষায় কাজের ধুম। আপাত দৃষ্টিতে মনেই হতে পারে নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কিন্তু বাস্তবে সবই ফাঁকি। দরপত্র অনুযায়ী খোঁড়া হয়নি বাক্স, 6 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট মেশানোর নিয়ম থাকলেও নদী থেকে তোলা কাদামাটি দিয়ে জিও ব্যাগ ভর্তি করছে ঠিকাদাররা। বস্তা গণনা না করেই নদীর তীর রক্ষায় ডাম্পিং করা হচ্ছে। কাজের মান ও সংখ্যা তদারকি করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তবে 3টি প্রকল্প ঘুরে বালাপাড়ায় পাওয়া গেল রংপুর পানি উন্নয়ন বোর্ডের এই কার্যর সহকারীকে। তিনিও বলতে পারেন না কাজের ফিরিস্তি। এই বালুগুলো তো এখানকার লোকাল বালু। লোকাল বালু না, নদীরই তো বালু। মোটামুটি এটা নদীর পানি, আর ওটা তো আমার কিনে আনা হচ্ছে। মোটাটা তো কিনে আনা, কিন্তু ওটার পরিমাণ কম। পরিমাণ হচ্ছে 4টা করি। না না, মানে অল্প কিছু মাল যে
আপনার কাজ হচ্ছে সেখানে আরো বালু থাকা দরকার। আরো ভালো থাকা দরকার। ওই যে আপনার সাইডে ছিল, আপনার মনে হয় এইটা দিয়ে মনে হয় কাজ করা হচ্ছে, কিন্তু এইটা দিয়ে কাজ করা হচ্ছে না। বালু এখানে রাখা ছিল প্রতিদিন কিন্তু বালু নিয়ে আসা হয়। এদিকে স্থানীয়রা জানায় প্রকল্পের মূল ঠিকাদার অতি লাভের আশায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে অন্য ঠিকাদারকে। সেই ঠিকাদারও বিক্রি করে দিয়েছেন অন্য আরেকজনের কাছে। 12টা বালু আর একটা সিমেন্ট দিয়ে মাল নামাচ্ছি হলো 1.5টার একটু বেশি। রেটটার একটু বেশি। কিন্তু আপনাদের শিডিউলে বা ওয়ার্ক অর্ডারে যেটা আছে 6টা বালু 1টা সিমেন্ট যাবে, কিন্তু আমাদেরকে 12টাই বলছে। তিস্তাপাড়ের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে কাজের অনিয়মের কথা বলছেন। বাস্তবায়ন তো মানে সঠিক হবে না, কারণ এটা যখন তখন এটা হয়তো যে তিস্তা নদীর স্রোত তাতে তো যখন তখন এটা উল্টে দিতে পারে। ওদের 2-4-5 বছর থাকলো, ওর পরে হয়তো পচিয়ে গেল কি ভাসিয়ে গেল, ওটা যাইতেও পারে। যেমন গত বছর এখানে অনেক বস্তা মার খেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জিও ব্যাগে বালু ব্যবহারের পরিবর্তে কাদামাটি ব্যবহারের কথা স্বীকার করলেও কাজের নিম্নমানের কথা অস্বীকার করেছেন। কিছু কিছু কাজ শেষ হয়ে গেছে, সেখানে হয়তো কিউরিং পিরিয়ড চলতেছে, সেটা ঠিকাদারের দায়িত্ব করতেছে, কিন্তু ফাইনালি টেস্টে রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত সে ফাইনাল বিল পাবে না। নামকা ওয়াস্তে নিম্নমানের উপাদান দিয়ে নদীর তীর রক্ষার নামে এসব প্রকল্প নেয়ার সময় বিরোধিতা করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। এই প্রকল্পগুলো তো গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে। নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। নদীর পার রক্ষায় প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও ঈদের আনন্দ নেই হাওড়ে ফসল হারানো কৃষকের ঘরে। ঢলের পানিতে ডুবেছে বছরের একমাত্র বড় ফসল। ঈদ তো দূরে থাক, ঘরে ঘরে যেন একবেলা ভরপেট খাবার পাওয়ার আর্তনাদ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর ঘরে নেই উৎসবের আমেজ। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 10 উপজেলায় প্রায় 78,000 কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চোখের সামনে পাকা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে শুধু বোরো ধান নয়, সবজি, মাছ ও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। আশা ছিল বোরো ধান বিক্রি করে কোরবানির পশু কিনবেন, কিন্তু অকাল বন্যায় সে আশা এখন অনিশ্চয়তায় পরিণত হয়েছে। আমরা ঈদ করার মতো গরিবের কোনো ঈদ নাই। আমরা কিভাবে ঈদ করব ভাই? করার কোনো কিছু নাই, কারণ আমরা গরিব বাঙাল, কোনো ঈদ করতে পারবো না। ক্ষেতগুলা সবগুলা চলে গেছে। ঈদ অনেক করার কিছু নাই, আবুদুবলে একমাত্র দল লাগায় হইতে তাহম আল্লাহ জানে দিছে এমনি চলাম। আমরা যে কিভাবে আয়া বদলে খাইবো, কিভাবে কি করব, এটাই অনেক কষ্টের ব্যাপার। এখন আমরা কি ভাই আনন্দ কি শেয়ার করব? এই বাচ্চা কাচ্চাদের জন্য যে ঈদের কাপড় কিনবো তার সামর্থ্য আমাদের নাই। নেত্রকোনার হাওড়ে ফসল নষ্ট হয়েছে প্রায় 76,000 টন বোরো ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 372 কোটি 15 লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। NTV নিউজ ডেস্ক। এ ছিল NTVর রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।